শুরুটা করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তার সম্প্রতি একটি বক্তব্য বেশ আহ, আলোচিত সমালোচিত দুটো শব্দই ব্যবহার করা যাবে। তিনি নিন্দিত নন, নন্দিত নন, নিন্দিত। তো তিনি যা বলেছেন সেটা তো খুবই ভয়াবহ। শুধু এটি তার রাজনৈতিক বক্তব্য নয়, আমি খুবই আশঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে তিনি হিন্দুদের নিধন করে হলেও তার যে ক্ষমতাচ্যুতি ঘটেছে সেটি কি তিনি ফেরাতে চান কিনা। হাদি ব্যবসায় নেমেছেন, অর্থাৎ শরীফ ওসমান হাদির নাম পরোক্ষভাবে নিয়েছেন এবং এটি ভারত সরকার বাংলাদেশে হাদিকে খুন করেছে। মানে হাদি এমন একটা জিনিস যে ভারতের এত আয়োজন করে তাকে খুন করাতে হবে এবং সেই হাদির হত্যাকারী অভিযুক্তরা আর কোনো ভারতের রাজ্য পায় নাই, পশ্চিমবঙ্গে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং মমতা ব্যানার্জির STF স্পেশাল টাস্ক ফোর্স দুর্ধর্ষ এক অভিযান চালিয়ে ধরে ফেলল সেই হাদির হত্যাকারীকে এবং সেটি তিনি অমিত শাহের অনুরোধে গোপন করলেন। এখন আবার তিনি বলে দিলেন আরজি করের ব্যাপারে তিনি তথ্যের ভান্ডার না। আরজি করের ব্যাপারে কি হয়েছিল, আরজি করের অপরাধীদের পক্ষে তিনি অবস্থান করায় পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ভোটে তাদের জবাব দিয়ে দিয়েছে। ভারতের অভ্যন্তরীণ পলিটিক্স নিয়ে আমরা আসলে খুব বেশি জানি না, বলতে চাই না, কারণ আমি মনে করি পশ্চিমবাংলার আমাদের অসংখ্য বন্ধুরা রয়েছেন যারা সমালোচক এবং তারা অনেক অনেক স্মার্ট, ফলে ওই জায়গাটি শূন্যস্থান রয়েছে বলে মনে হয় না। আমাদের দেশে আসলে প্রতিনিয়ত অনেক অসুবিধা হয়, অনেক ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা যাই, তাই বাংলাদেশের দিকেই তাকিয়ে কুল পাই। ভারতীয় বিশেষ করে পশ্চিমবাংলার নাগরিকদের প্রতি আমি বরাবরের মতো শ্রদ্ধা আবারও রাখতে চাই এবং ধন্যবাদ দিতে চাই। এই জন্য কমেন্টে আমার প্রশংসা করেছেন, বলেছেন অ্যানালাইসিস ভালো ছিল, আমি এজন্য কৃতজ্ঞ। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যেটা আমি আমার দেশে পাইনি, একটা কমেন্টও পাইনি, বোধহয় একটা পেয়েছি কয়েক হাজার কমেন্টের মধ্যে, যেখানে মমতা ব্যানার্জিকে নারী হিসাবে আক্রমণ করা হয়েছে। এছাড়া কোথাও তাকে নিয়ে অশ্রাব্য কোনো শব্দ ব্যবহার করা হয়নি। বাংলাদেশে যেরকম কিছু নারী হলেই তার জনিকেন্দ্রিক, এই যে হাদি যাকে নিয়ে আলোচনা, সাউয়ামাও ছেড়ে ফেল, মানে তার এই শব্দটা নারীর জনিকেন্দ্রিক, যেখান থেকে তার সৃষ্টি, পৃথিবীর মুখ যেখান থেকে দেখেছে। তো মমতা ব্যানার্জিকে কেউ গালাগাল করেনি, বড়জোর বলেছেন যে তার মাথায় সমস্যা, ভোটে হেরে পাগল হয়ে গেছেন। আসাদ ভাই, আপনাদের দেশে শুনেছি পাবনা মমতা ব্যানার্জির জন্য উপযুক্ত জায়গা রয়েছে, মমতা ব্যানার্জিকে আপনারা নিয়ে নিন, আবার কাজী নজরুল ইসলামকে আমাদেরকে দিয়ে দিন। অথচ আমার দেশের প্রধানমন্ত্রীকে আমার দেশের মানুষরা তার প্রতীকী অন্তর্বাস প্রদর্শন করে, নরেন্দ্র মোদীর বিছানায় পৌঁছে দেয়। আমি জানি না তারা তাদের মা বোনদেরকে বোধহয় অন্যের বিছানায় পৌঁছে দেয়। আবার একটা দল তো অবশ্যই দেয়, যেমন জামাতে ইসলামী 1971-এর মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের অগণিত মা বোনদেরকে ধরে নিয়ে পাকিস্তানি মিলিটারিদের ক্যাম্পে দিয়ে এসেছিল। তো ওরা ওদের বংশ পরম্পরায় বোধহয় এরকম থাকে, এরা মানুষ হবে না। কিন্তু পশ্চিমবাংলায় এই ঘৃণার চর্চা না দেখে আমি দেখলাম না। আমার ফেসবুক এবং ইউটিউবের কমেন্টগুলো আমি চাইলে দেখাতেও পারি, খুবই সুন্দর, তাৎপর্যপূর্ণ। আমি কৃতজ্ঞতা জানাই পশ্চিমবাংলার নাগরিকদের। বক্তব্য যে মমতা ব্যানার্জি বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন চালিয়ে আবার যেন ভারতেরও, মানে পশ্চিমবাংলার মুসলিম হিন্দুদের মধ্যে একটা মারামারি শুরু হয়, এরকম কিছু চাইছেন কিনা। কারণ হাদির ওস্তাদকে, পিনাকি ভট্টাচার্য, হাদির হত্যার সাথে তার এনসিপির ছাত্রনেতারা জড়িত, উপদেষ্টারা জড়িত। রাতারাতি কিভাবে একজন হত্যাকারী, তথাকথিত হত্যাকারী বর্ডার পার করে, এই পুরো বিষয়টা যদি আমাদেরকে একটু ডিটেলে বলতেন। মমতা ব্যানার্জি 15 বছর সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন। তিনি আসলে একজন যে স্বেচ্ছাচারী, স্বৈরাচার এবং গণতন্ত্রকে তার বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ নাই, গণতন্ত্রের প্রতি তার যে কুমিরের অশ্রু বর্ষণ, এগুলো নাটক, লোক দেখানো, তিনি ততক্ষণ গণতান্ত্রিক যতক্ষণ তিনি ক্ষমতায় থাকেন। যিনি ক্ষমতায় থাকবেন না তিনি গণতান্ত্রিক নন। তার প্রমাণ হলো তিনি পরাজিত হওয়ার পরে কিন্তু বলেছিলেন তিনি পদত্যাগ করবেন না। মমতা ব্যানার্জিকে আমি পছন্দ করি না, কিন্তু ভারতের একজন নেত্রী, একজন মুখ্যমন্ত্রী, একজন গণতান্ত্রিক রাজনীতির অংশীদার হিসেবে তাকে শ্রদ্ধা করতাম। কারণ তো শ্রদ্ধা করতেই হবে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। সে আমার প্রতিপক্ষ হলো বা সে পৃথিবীর যেখানেই থাকুক, আমার মতের মিল নাও হইতে পারে, গণতান্ত্রিক মানুষকে আমি শ্রদ্ধা করি সারা পৃথিবীতে। তেমনি অগণতান্ত্রিক মানুষদের আমি অশ্রদ্ধা করি। তো যেহেতু মমতা ব্যানার্জিকে আমি গণতান্ত্রিক মনে করতাম, যদিও তাকে পছন্দ করতাম না, মমতা ব্যানার্জিকে আমি মিনিমাম একটা শ্রদ্ধাবোধ, মানে একজন রাজনীতিবিদ হিসেবে শ্রদ্ধা তার প্রতি রাখতাম। হাদির ব্যাপারে যখন ঠাড়া পড়া মিথ্যা কথা বললো, তখন বুঝতে পারছি তিনি আসলে জামাল পিরা পাগলা, ডিমের হালি 3টায় বিক্রি করবেন, 5টায় না। অর্থাৎ নিজের বোধ, নিজের লাভ ঠিকই বুঝবেন। তিনি পাগলের অভিনয় করবেন,
পাগলের অভিনয় করতে গিয়ে তিনি বাসের সামনে যাবেন, ট্রাকের সামনে যাবেন, ট্রেনের সামনে যাবেন না, তিনি হলেন সেই শিয়াল। তার অবস্থান হচ্ছে যে নিজের নাক কেটে হলেও বিজেপি, অন্যের যাত্রা ভঙ্গ। শুভেন্দু অধিকারী, অমিত শাহ, নরেন্দ্র মোদীর যাত্রা ভঙ্গ করতে হবে। সেই জন্য তিনি একটা ঠাড়া পড়া মিথ্যা কথা বলে দিলেন। যারা বাংলাদেশে যারা তার কথা নিয়ে লাফালাফি করতেছে তারাও কিন্তু জানে এটা মিথ্যা কথা। কারণ কি? কারণ হাদির বোন বলছে এক কথা, হাদির ভাই বলে আরেক কথা, হাদির খালাতো বোনেরা বলে এক কথা, খালাতো ভাইয়েরা বলে এক কথা, ইনকালাব নাকি ধনকালাব মঞ্চ তারা বলে আরেক কথা, আবার জামাত বলে আরেক কথা, স্বয়ং হাদির ভাই বলে জামাতের বিএস জড়িত। মানে আমরা তাহলে কোনটা বিশ্বাস করবো? কারণ সবই তো আল্লাহর ওলি, সবই তো আল্লাহর ওলি, সবগুলো তো এমন সব ফেরেস্তা। চৌথ আসমান থেকে কেউ নেমে আসছে, কেউ জমির পাতাল ফুরে চলে আসে, সব ফেরেস্তা দেবতা, সবাই সত্যবাদী। এই ব্যাপারে ইসলামের সর্বশেষ খলিফা, যিনি নৃশংসভাবে তারই লোক দ্বারা নিহত হয়েছেন, তিনি বলেছিলেন একটা কথা, যে আদালতে সবাই মিথ্যাবাদী হইতে পারে, কিন্তু দুই পক্ষ যখন আসে দুই পক্ষ একসাথে সত্যবাদী হবে না। তার মানে এইখানে যারা আছে সবাই মিথ্যাবাদী হইতে পারে, কিন্তু এইভাবে এখানে কোনো সত্য আমরা নির্ণয় করতে পারবো না। আর হাদির হত্যার বেনিফিশিয়ারি কারা? আর ভারত পাগল হয়েছে নাকি? হাদিও একটা নেতা, যার ডাকে লোক আসে 10 জন, 20 জন, 30 জন সর্বোচ্চ। তাকে মারার জন্য ভারতের রকে আসতে হবে, তাকে মারার জন্য অমিত শাহর অ্যাসাইনমেন্ট নিতে হবে। এগুলো হাস্যকর কথা। এগুলো মমতা ব্যানার্জি পরাজিত হওয়ার পরে তিনি উন্মাদ হয়ে গেছেন। তার পক্ষে মানে তিনি এখন প্রয়োজনে কোনো দেশ যদি এখন পশ্চিমবঙ্গে হামলা করে, আমার ধারণা তিনি তাদের ওয়েলকাম জানাবেন। মানে তিনি মানসিকভাবে এমন বিপর্যস্ত। তবে ভারতীয়দের সৌভাগ্য, তার দলটা ভেঙে গেছে। তার দলের 58 জন এমএলএ তার বিরোধিতা করতেছে। আপনারা জানেন, আমরা জানি, ঋতব্রত আর কে যেন এটা নেতৃত্ব দিচ্ছেন। তো এই যে বর্তমান অবস্থা, সত্যি যদি মমতা ব্যানার্জি না হারতো, তার তৃণমূল পরাজিত না হতো, আমরা অনেক সত্য জানতে পারতাম না যে পশ্চিমবঙ্গ কিভাবে অনুপ্রবেশকারী জঙ্গি সন্ত্রাসীদের জায়গা দেয়। পাশাপাশি আর একটা কথা, তাহলে যে তিনি ইচ্ছা করে বাংলাদেশে হিন্দুদের বিপদে ফেলে দিচ্ছেন। আমি বাংলাদেশের মুসলমানদের বলবো যে আপনারা যদি এই মমতা ব্যানার্জির কথায় হিন্দুদের উপরে সমস্যার সৃষ্টি করেন, মমতা ব্যানার্জি কিন্তু ওটাই চাচ্ছে, তাহলে কিন্তু ভারতের মুসলমানদেরও ক্ষতি হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে ধোকা দিয়ে কিন্তু মমতা ব্যানার্জি এতদিন ক্ষমতায় ছিলেন। কি উপকার করেছে পশ্চিমবঙ্গের মুসলমানদের? কত পার্সেন্ট সরকারি চাকরিতে সুযোগ দিয়েছে, জেলখানায় মুসলমান, সরকারি হাসপাতালে মুসলমান, ক্রাইম করে কে? মুসলমান, মাস্তানি করে কে? মুসলমান। কেন মমতা ব্যানার্জির আত্মীয় স্বজনরা বাড়াইতে পারে না? হিন্দুদের বাড়াইতে পারে না? আচ্ছা, ভারত সেইখানে কংগ্রেস থাকলো 28 বছর নাকি 27 বছর, 35 বছর থাকলো সিপিআই মানে বামেরা, 15 বছর থাকলো এই মমতা ব্যানার্জি। মুসলমানরা কেন? মুসলমানদের না, তারা না সব মুসলমান প্রেমী কলকাতার? তারা কেন জেলে? তারা কেন সরকারি হসপিটালে? আমাকে পশ্চিমবঙ্গের 2 জন লোক সরকারি হাসপাতালে নিয়ে দেখাইতেন, ফরিদ সাহেব এই যে দেখেন, যত মুসলমান দেখবেন এইখানে সব সরকারি হাসপাতালে। আর জেলখানায় আপনি আমার চেয়ে ভালো জানেন যে কতগুলো মুসলমান, কত পার্সেন্ট মুসলমান? 30% মুসলমান, কিন্তু জেলখানায় আসামি নাকি তারা 70-80%। আপনি এটা ভালো বলতে পারবেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তারা কি মুসলমান প্রেম দেখিয়েছে? না, বরং তিনি যখন আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, আল্লাহু আকবার বলে আর মনে মনে ভাবে কয়টা ভোট বাড়লো মুসলমানের, এই তালে কিন্তু ছিল। তবে মুসলমানদের আমি মনে করব শুভেন্দু অধিকারী আসার কারণে মুসলমানদের চোখ খুলবে বলে আমি মনে করি। আমি অদ্ভুত ব্যাপার, মুসলমানদের কিভাবে তৈরি করেছে দেখেন, মুসলমানদের মগজ কিভাবে তৈরি করেছে এই বামপন্থী, কংগ্রেস এবং মমতা ব্যানার্জিরা। তাদের মগজে ঢুকে দিয়েছে রাস্তায় নামাজ পড়বো আর গরুর গোস্ত খাবে। আরে ভাই, তোমরা সরকারি চাকরি চাইতে পারো না? তোমরা বলতে পারো না আমরা মেডিকেল কলেজ চাই, আমরা মুসলমানেরা সরকারি চাকরি চাই, আমরা মুসলমানরা পড়ালেখা করতে চাই? এটা শিখে নেয়। মুসলমান ডাক্তার পাওয়া যায় না, মুসলমান আইপিএস অফিসার পাওয়া যায় না, মুসলমান বিচারক পাওয়া যায় না, সব মুসলমান জেলে, ক্রিমিনাল পাওয়া যায়। কারা তৈরি করলো? এদের ব্যবহার করেছে পশ্চিমবঙ্গের মুসলমানদের। বরং আমি মনে করি মুসলমানরা যদি বিজেপিকে
অপছন্দ করে ভোট দেয়, যেমন বাংলাদেশে নাকি নাকে রুমাল দিয়ে বিএনপি কে ভোট দিয়েছে, নাকে রুমাল দিয়েও যদি বিজেপি কে ভোট দেয় আমার ধারণা মুসলমানের উপকার হবে। কারণ কি জানেন, আপনাকে একটা তথ্য দেয়, আমি জানি না আপনার আমার সাথে একমত হবেন কিনা বা অনেক দর্শক একমত হবে কিনা। মুসলমানরা যদি বলে, মুসলমানরা শুধু এই উত্তরপ্রদেশের সপাকে বলুক, মানে সেই সপাকে বলুক সাইকেল মার্কাকে যে মুখ্যমন্ত্রী আমাদের বানাও, পশ্চিমবঙ্গে বলুক না মুসলমানরা যে মুখ্যমন্ত্রী আমাদের বানাও, বা যে সমস্ত অঞ্চলে মুসলমানদের ভোট নিয়ে তারা মুখ্যমন্ত্রী হয় তাদের বলুক, বিহারে বলুক না মুসলমান, বিহারে যাদবরা হচ্ছে 8% নাকি 10%, মুসলমান হচ্ছে 18 নাকি 20%, তারা বলুক না, আর জেডি কে বলুক যে আমাদেরকে মুখ্যমন্ত্রী বানাও, দেখবেন তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই যে তারা সেকুলারমের যে সুরুট বিক্রি করে না, যে সুরতি বিক্রি করে না, সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বানায় না কেন মুসলমানদের? কেন বানায় না? বিজেপি কে আপনি যতই দোষেন, এরা কেন বানায় না? এদের যখন বলবে, মুসলমানরা যখন বলবে আমাদের অধিকার দাও, তখন কিন্তু আর দিবে না, এরাই দিবে না। যতই সেকুলার বলুক, এরা মুসলমানদের ভোট বাগায় নেয়, এটা মুসলমানরা বুঝতে পারতেছে না। আচ্ছা দেখেন তো আপনি, মাফিয়াকে বড় বড় মুসলমান, বড় বড় ভারতে ক্রিমিনাল কারা মুসলমান, কেন? মুসলমান তো এরকম হওয়ার কথা না, এদের কারা বানায়? এই জিনিসটা বিশেষ করে পশ্চিমবঙ্গে, আপনি তো জেলে ছিলেন, আপনি জানেন, আপনি বলেন তো কত পার্সেন্ট সেখানে, আপনার ধারণা কত পার্সেন্ট মুসলমান সেখানে জেলে ছিল? আপনি দর্শকদের একটু আপনার সময় আপনার আলোচনা বলেন। মোট বন্দিশ, প্রথমত যে ভারতের আইন কানুনের প্রতি আমার বাংলাদেশের সাথে তুলনা করলে আমি খুব বেশি তাদেরকে উপরে এগিয়ে রাখবো। নিরপরাধ মানুষ খুব কম জেলে থাকেন, যদি কোনো কারণে অ্যারেস্ট হন আইনি প্রক্রিয়া তারা বেল পেয়ে যায়, কিন্তু অপরাধীরা বেল পাওয়া খুব কঠিন। আমি সেখানে যত ধরনের ভয়ঙ্কর সব অপরাধীদের দেখেছি, বিশেষ করে পার্ক স্ট্রিটের সেই ধর্ষণ, একজন খ্রিস্টান নারীকে ধর্ষণ করেছিলাম, নামটা মনে নেই, সেই ধর্ষকগুলো ওরা মুসলিম। এগুলো সব আলোচিত টপ টেরর গুলো আমি পেয়েছি। আমি বাংলাদেশের মোহাম্মদ আলী তথা সুব্রত বাইনকে পেয়েছি ওই জেলে। আমি ছিলাম প্রেসিডেন্সি সেন্ট্রাল হোম, এবং আমার অপরাধ ছিল অবৈধ অনুপ্রবেশ। যারা আমাদেরকে বলেন ভারতের দালাল, মনে রাখবেন মাসুদ ভাই এখনো জেলে আছেন। আমরা ভারতের কাছ থেকে কোনো সুবিধা পাইনি, অসুবিধা ছাড়া। ভারতের পুলিশ কর্তৃক হয়রানির শিকার, বিচার না পাওয়া ছাড়া কোনো, এমনকি মোবাইল ফোন ছিনতাই হলে ওটা বিচার পাইনি। মানে ছিনতাইয়ের এবার জেলের ভেতরে 80-90% মুসলিম। কি বলে? অপরাধীদের মধ্যে 80 মিনিমাম 80 এবং 90% হইতে পারে। হ্যাঁ, কারণ মুসলিম অধ্যুষিত একটা এলাকা ছিল, মানে ওই জেলের ভেতরে আবার পার্টিশন আছে, ওটা পাকিস্তান বলা হয়তো, মানে ওই জায়গাটা সব মুসলিমরা থাকে। এবং হিন্দু ওয়ার্ডগুলোতে তেমন হিন্দু, মানে একদম ফেলে দিলে আমি বলছি এটা 2019 সালের কথা। 2019-এর মে মাসে 19 তারিখে আমি অ্যারেস্ট হয়েছি, যেদিন মমতা ব্যানার্জির এই ইলেকশনের আগের ইলেকশনটা। আমি ওই দিন ঘোরাফেরা করছিলাম, আমাকে আইডি কার্ড জিজ্ঞেস করেছে পুলিশ, আমি সত্য কথা বলেছি বাংলাদেশ থেকে আমি বিতাড়িত। পুলিশ তো বা মানে সেন্ট্রালও ছিল তখন, কিন্তু আমাদের তো আর, আমরা কেন বিতাড়িত, জীবন বাঁচাতে কেন, সেগুলো তো অপরাধ হিসেবে দেখে। চোর সন্ত্রাসী এরা থাকবে, এরা জামাইরাদের এরা থাকবে। তো আমাকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে, আমি 6 মাস জেল খাটি। নভেম্বরের 19 তারিখ আমি বেল পাই 2019। এবং আমি দেখলাম ওই পুরো সময়টাতে মুসলিমদের সংখ্যা কম করে হলো 70%, এর নিচে আপনি নামাইতে পারবেন না। তা চিন্তা করে দেখেন, তাহলে এর জন্য দায়ী কে? এই মমতা ব্যানার্জিরা। দায়ী কে? সিপিএম। দায়ী কে? কংগ্রেস। মুসলমানদের শিখাই দিছে তোমরা রাস্তায় নামাজ পড়বা আর গরু খাওয়া, আর কোনো কিছু শিখায় নাই, তাদের ভালো কাজ শিখায় নাই। এই যে আমরা যে মুসলমানদের পক্ষে কিন্তু এনে বললাম, দেখবেন তারপরেও কেউ কেউ গালি দিতে আসবে, আমি জানি। কিন্তু এদের সমস্যা হচ্ছে কি জানেন, এদের মগজ এমন ধোলাই করে ফেলেছে এরা, সেই চালাকিটা করার জন্য, এই যে বাংলাদেশের সাথে যদি পশ্চিমবঙ্গের একটা সম্পর্ক খারাপ হয় বা সরাসরি ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ হয়, তার জন্যে এই মমতা ব্যানার্জি এটাকে কি বলে, তাসের ভাষার জন্য কি বলে, মানে 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 রঙের কথা বলে চিরা খেলে দিছে, কিন্তু মানুষ যাতে মনে করে রঙের টেক্কা। ঠিক আছে, এই চালটা তিনি চেলে দিয়েছেন, কিন্তু এটা কিন্তু ভালো হবে না। এটা কিন্তু ধরেন, এই কথা সত্য, ধরে নিলাম, কমরেড মঈনুদ্দিন খানের বাদলের ভাষায় বলি, আমার শ্রদ্ধেয় নেতা, ধরে নিলাম মমতা ব্যানার্জির কথা সত্য, এটা দিল্লি করেছে, তাহলে তিনি তো ক্ষমতায় ছিলেন, তিনি একটা মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তো রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করেন নাই, তার নামে তো রাষ্ট্রদ্রোহী মামলা হবে, যেটা আমি 3 দিন আগে বলেছি। এটা একদিকে ফৌজদারি অপরাধ। আচ্ছা, আগে বললেন না কেন? আচ্ছা, আর একটা কথা বলি, তিনি এইটা জানলেন, তিনি নাকি সব জানেন, তাহলে বঙ্গবন্ধুর খুনিকে যখন পশ্চিমবঙ্গ থেকে ধরে আনলো, তিনি কেন জানলেন না? ওইটা কেন জানলেন না? বছরের পর প্রায় 2 দশক ধরে ওইখানে ছিল।
মানে 22 বছর যদি থাকে তাহলে 15 বছর মমতা ব্যানার্জির সময়, তাহলে তো মমতা ব্যানার্জি বঙ্গবন্ধুর খুনিকে কেন চিনলেন না? হাদির খুনিকে এত তাড়াতাড়ি চিনে ফেললেন? ঘটনা কি? দালমে কুছ তো কালা হায়। তিনি নাকি তথ্যের ভান্ডার। তিনি বললেন